ঘড়ির কাঁটা এখন রাত ৮টা ছুঁই ছুঁই। হঠাৎ কালো মেঘে ঢেকে গেছে আকাশ। বইছে ঝোড়ো বাতাস। শুরু হয়েছে শুকনো পাতার ঘূর্ণি। শোনা যাচ্ছে মেঘের হাড় কাঁপানো গুরুগম্ভীর ডাক। হঠাৎ বড় বড় ফোঁটায় বৃষ্টি নামল। মুহূর্তের মধ্যেই তার রূপ নিল অবিরাম ধারায়। সিতারা সিমিন দুই যা চুপ করে ড্রয়িং রুমের জানালার সামনে দাঁড়িয়ে আছেন। থাই গ্লাসটা আটকে দিয়ে মূল ফটকের দিকেই তাকিয়ে আছেন, চোখে মুখে চিন্তার ছাপ। বাইরে এত ঝড় বৃষ্টি, অথচ শুদ্ধ এখনও বাড়িতে ফেরেনি। তার কি জরুরি কাজ শেষ হয়নি? এখনও বাড়ি ফেরার সময় হয়নি তার। ফোনেও কল ঢুকছে না। অসময়ে ভিজে পুড়ে এই ছেলে নির্ঘাত জ্বর বাঁধাবে। কিন্তু শুনলে তো, কিছু বললে গুরুত্ব তো দেবেই না, বরং স্বভাবস্বরূপ এড়িয়ে যাবে। এদিকে এত জোরে মেঘ ডাকছে, ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠছে। মেঘের গর্জনে ওনারা জানালার কাছ থেকে সরে সোফায় বসলেন। কিন্তু কারোর অস্থিরতা থামল না। দুজনই শুদ্ধ নাম্বারে কল দিতে থাকলেন। এবারও কল ঢুকল না। রুবাব বাড়িতেই আছে, সে খোঁজ দিতে পারবে। তার সাথে শুদ্ধর কথা হয়েছে কি? হতেও তো পারে। একথা ভেবে সিমিন দোতলায় রুবাবের রুমে গেল। স্বর্ণের আগের রুমটাতেই রুবাব থাকে। উনি দরজায় নক করে সাড়া না পেয়ে রুমে প্রবেশ করলেন, কিন্তু কেউ নেই। ওয়াশরুমের দরজাও বাহিরে থেকে আটকানো। এই ছেলেও কোথায় গেছে? কখন বের হলো? এই ঝড় বৃষ্টির মধ্যে কেউ বের হয়? এদের নিয়ে আর পারা গেল না। উনি রুবাবকে কল দিলে ফোনটা রুমেই বেজে উঠল। একজনের ফোনে কল ঢুকছে না তো আরেকজন ফোনটাই রেখে গেছে। উনি বকতে বকতে ড্রয়িং রুমে এসে সিতারাকে জানালেন। সিমিন বাড়ি ফিরে এতক্ষণ স্বর্ণের কাছে থাকায় রুবাবকে বের হতে দেখেননি। শুদ্ধ নেই, রুবাবও নেই। ছেলে দুটোর খোঁজ করার কথা বলার জন্য সিতারা ছুটলেন শারাফাত চৌধুরীর কাছে। কিন্তু নিজের রুমে ঢুকে অবাক হলেন। খুঁজে দেখলেন শারাফাত চৌধুরীও নেই। কি আশ্চর্য! এরা সবাই কোথায় গেছে? কি এমন কাজ পড়েছে যে বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছে? মাগরিবের নামাজ পড়ে অন্য রুমে কোরআন পড়ছিলেন। বুকের ভেতর অশান্ত হয়ে আছে দেখে অনেকক্ষণ পড়েছেন। আর পড়তে পড়তে কখন যে ৮টা বেজে গেছে খেয়ালই করেননি। সেই মুহূর্তে ড্রয়িং রুমে কেউ না থাকায় কেউ যেতে দেখেননি তাদের। কিন্তু কিছু না বলে কোথায় গেছে? আবার কারো কিছু হলো না তো? বিপদ যেভাবে জেঁকে ধরেছে, ভয়ে ভয়ে থাকতে হয়। ওদিকে মেঘের তীব্র গর্জনে সাম্যসৃজন সিরাতকে জাপটে ধরে আছে। মায়ের কোলে মুখ লুকিয়ে আছে বাচ্চা দুটো। না কোথাও যেতে দিচ্ছে, আর না সঙ্গে যাচ্ছে। এদিকে ড্রয়িং রুমের জানালাটা কেউ লাগালো নাকি কে জানে। বাইরের অবস্থা দেখে উনি সাফওয়ান চৌধুরীকে বললেন, শুদ্ধ ফিরেছে? না, কল ঢুকছে না। কোথায় গেল ছেলেটা? ওর মানসিক অবস্থা ভালো না। ওকে একা ছাড়া উচিত হয়নি সাম্যের বাবা। ও কি বারণ শোনার ছেলে? তাছাড়া ওর মনের অবস্থা ভালো না দেখেই একা ছেড়েছিলাম। চিন্তা করো না, হয়তো বৃষ্টির কারণে আটকে গেছে। তাই হবে। তুমি এদের ধরো তো, আমি গিয়ে দেখি বড় ভাবি কি করছে। ভাবির শরীরটাও খুব একটা ভালো নেই। এদিকে স্বর্ণ বাড়িতে ফিরেই বমি টমি করে কাহিল হয়ে পড়েছে মেয়েটা। আল্লাহ কবে যে আমাদের দিকে মুখ তুলে তাকাবেন, কবে যে সব ঠিকঠাক হবে। জানো, আমার না আর ভালো লাগে না, আর সহ্য করতে পারি না এসব। ইচ্ছে করে হাউমাউ করে কাঁদি। ছেলেমেয়েগুলোকে দেখলে বুকটা ফেটে যায়। ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালে চোখে ভাসে আগের কত শত কথা, কত স্মৃতি। ঝাপসা চোখে ভাসে শখ এক কোণে বসে বই পড়ছে। সায়ন রুবাব কিছু নিয়ে হাসছে। শুদ্ধ চালাকাট নিয়ে শীতলকে মারতে তেড়েছে। সাম্য সৃজন শাহাদাত ভাইয়ের সঙ্গে কোথাও যাওয়ার বায়না ধরেছে। কই সে সব দিন, কই সে সব মুহূর্ত?
যখন একা একা বসে ভাবি আমার না মাথা কাজ করে না। আমাদের বাড়ির এমন দশা হবে কল্পনাতেও আনতে পারিনি কখনো। অথচ এ কথা বলতে বলতে কেঁদেই ফেললেন সিরাত। পুনরায় মেঘের গর্জনে কেঁপে উঠল চারিপাশ। শাম্য সৃজনকে সাফওয়ান চৌধুরীর কাছে রেখে দ্রুত পায়ে বের হলেন তিনি। ড্রয়িং রুমে সিতারা সিমিন স্বর্ণকে দেখে বুঝতে বাকি রইল না শুদ্ধ ফেরেনি। এদিকে বৃষ্টি বেড়েই চলেছে। উনি আরেকবার কল করলে কল ঢুকল না। ছেলের চিন্তায় সিতারা কাঁদছেন। শুদ্ধ এখনও ফিরছে না, রুবাব নেই, শারাফাত চৌধুরীও নেই। দেখে মনে হচ্ছে আবারও বিপদ হয়েছে। নয়তো শারাফাত চৌধুরী ওনাকে না বলে কোথায় যাবে? যেখানেই যাক বৃষ্টি বাদলার দিনে না বলে যাওয়ার মানুষ তো উনি না। নাকি বৃষ্টি হচ্ছে দেখে ভাইয়ের কবরের কাছে ছুটে গেছেন? কেননা ভাইকে যখনই মনে পড়ে তখনই শাহাদাত চৌধুরীর কবরের পাশে গিয়ে বসে থাকেন। একা একা কত কথা বলেন। মনটা বেশি খারাপ হলে একদৃষ্টিতে শুকনো মাটির দিকে তাকিয়ে থাকেন। আশেপাশে কোথাও আবার বজ্রপাত হওয়া মাত্রই বিদ্যুৎ চলে গেল। সঙ্গে সঙ্গে জেনারেটর চালু হয়ে চারদিক আলোয় ঝলমল করে উঠল। কিন্তু কারোর দুশ্চিন্তা কমল না। এভাবেই আরও কিছুক্ষণ কেটে গেল। ঘড়ির কাঁটাও টিকটক করে এগোতে লাগল। ওদিকে এত এত ঝড় বৃষ্টি মেঘের ডাক উপেক্ষা করে শাম্য সৃজন বাবাকে আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়েছে। বাবার হাতের দুটো আঙুল তাদের ছোট ছোট দুই হাতের মুঠোয়। পৃথিবী লণ্ডভণ্ড হয়ে গেলেও বাবা তাদের ফেলে যাবে না, কোনো ক্ষতি হতে দেবে না। এই ভরসায় তারা এই পরিস্থিতিতেও নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। এর ঘণ্টাখানিক পর ধীরে ধীরে মেঘের গর্জন কমে এসেছে। ঘড়ির ঘণ্টার কাঁটা তখন 11-এর ঘরে স্থির। বৃষ্টির মাত্রা একটু কমেছে, তবে তিনজা এখনও ড্রয়িং রুমে বসে আছে। ঘুরে ফিরে ওই তিনজনকেই কল করছে। তখন পরপর দুটো গাড়ি চৌধুরী নিবাসের মূল ফটক পেরিয়ে ভেতরে এসে থামল। গাড়ির হর্ন শুনে তিনজায়ের কলিজায় যেন পানি এলো। তারা ফিরেছে ভেবে সিমিন তখন রাগে গজগজ করতে করতে বললেন, আসুক বেয়াদব দুটো, কান টেনে যদি লম্বা না করেছি। মেয়ে জামাই হয়েছে বলে কি সাপের 5 পা দেখেছে? যা মন চাইবে তাই করবে। রাস্তায় আটকে গেছে, কল করে একটু জানালে কি এমন ক্ষতি হতো? তা করবে কেন? দুশ্চিন্তায় রাখতে হবে না বাড়ির লোককে। উনি গজগজ করে দরজা খুলে রাখলেন আর সিরাত জানালার কাছে দাঁড়ালেন। জানালা দিয়ে উঁকি মেরে দেখলেন পার্কিং লটের আগে দুটো গাড়ি থেমেছে। ধীরে ধীরে গাড়ির দরজা খুলে রুবাব নেমে শারাফাত চৌধুরীকে ধরে নামালো। তা দেখে এবার সিরাতের ভ্রুজোড়া কুঁচকে গেল। শারাফাত চৌধুরীর কি হলো? ওনাকে এমন লাগছে কেন? অসুস্থ হয়ে পড়েছে নাকি? তারা নামতে নামতে ভেজা শরীরে দুজনেই আরেক দফা ভিজল। সিরাত শুধু বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। কি হচ্ছে কিছুই ওনার বোধগম্য হলো না। তখন তারা দরজা পেরিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়াতেই শারাফাত চৌধুরীর পাজোড়া যেন অবশ হয়ে এলো। নিজের ভারসাম্য হারিয়ে উনি ধপ করে মেঝেতে বসে পড়লেন। চারিদিকে কেমন ঝাপসা হয়ে এলো। সিমিন, সিরাত, সিতারা বাকহারা হয়ে তাকিয়েই রইলেন। কিছু বলার আগে কয়েক জোড়া পায়ের শব্দে ঘুরে সেদিকে তাকালেন। অর্ক, হাসান, কামরান, স্যান্ডি আর আজম মিলে স্ট্রেচারে কাউকে এনে রাখল ড্রয়িং রুমের মাঝখানে। সাদা কাপড়ে ঢাকা কারো মুখ। বাকিরাও তখন ড্রয়িং রুমে উপস্থিত। হতবম্ব চোখে তাকিয়ে আছে মৃত মানুষটার দিকে। কে? কি হয়েছে? এখানে কেন? এই 3টা প্রশ্নের উত্তর পেতে উৎসুক হয়ে রইলেন। শারাফাত চৌধুরী অঝরে কেঁদেই যাচ্ছেন। কণ্ঠস্বর ভেঙে গেছে, ভাঙা গলা দিয়ে কথা বের হচ্ছে না। তবুও নিজের মতো করে ভাঙা সুরে আওড়ালেন, এত রাগ ছিল আমার উপর, এত অভিমান নিয়ে কেউ চলে যায়, আর কোনো দিন বাবা বলে ডাকবি না আমায়, আর রাগ দেখাবি না।
একবার মাপ চাওয়ার সুযোগটুকু দিলি না রে আব্বা। এই আফসোস কিভাবে ভুলবো আমি? কিভাবে নিজেকে সামাল দেব? এইটুকু বলে থামলেন, তারপর শুকনো ঢোক গিলে পুনরায় বললেন, রেগে একটা মেরেছি না হয়, বাবা হয়ে একটা মারতে পারি না, শাসন করতে পারি না, তাই বলে এভাবে মুখ ফিরিয়ে নিবি, এভাবে চলে যাবি? ওনার কথা শুনে সিতারা চৌধুরী বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তবে কি এটা শুদ্ধ? শুদ্ধর সঙ্গেই তো ওনার মনোমালিন্য চলছে। হচ্ছেটা কি? আচ্ছা, এটা কি দুঃস্বপ্ন? উনি কি কোনো ঘোরের মধ্যে আছেন? শরীরে আঘাত করে বুঝলেন না, এটা দুঃস্বপ্ন নয়। তবে কি সত্য? সত্যি সত্যি ওনার বুক শূন্য হয়ে গেল, কোল শূন্য হয়ে গেল। অভিমান করে ছেলেটা কি চলে গেল? সকালে যে বলল জরুরি কাজ আছে, ফিরতে দেরি হবে, কিন্তু একেবারেই যে হারিয়ে যাবে তা তো বলেনি। শুদ্ধ তো ফাঁকিবাজ নয়, মিথ্যেবাদী নয়, সে তো কথা দিয়ে কথা রাখে। তাহলে? ধীরে ধীরে লাশের শরীর ঢাকা সাদা কাপড়ের উপর রক্ত ভেসে উঠেছে, বিশেষ করে মুখের অংশটুকু। ওনার কলিজার টুকরার এই অবস্থা কেন? কি হয়েছে তার? পড়ে টরে গিয়েছিল কোথাও? কোথায় ব্যথা পেয়েছে? মুখে এত রক্ত কেন? একের পর এক বিপদ আঘাত হানছে হানুক, তাই বলে ছেড়ে চলে যেতে হবে? এ কেমন নিয়ম? আর আজকাল সবারই যাওয়ার এত তাড়া কেন? এভাবে যেতে থাকলে ওনারা বাঁচবে কাদের নিয়ে? কে বুক প্রাণ জুড়িয়ে ডাকবে ওনাদের? উনি আর কিছু ভাবতেও পারলেন না। মস্তিষ্ক এই আঘাত সইতে পারল না, জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়লেন তিনি। ওনাকে পড়তে দেখে সিরাত বড়জাকে ধরে চিৎকার করে কেঁদে উঠলেন। সিমিন নিজেও পাথর হয়ে দাঁড়িয়ে আছেন। নিজে না হয় বিধবা হলেন, মেয়েকেও এবার বিধবার বেশে দেখতে হবে, এটাও ভাগ্যে ছিল। শীতল সহ্য করতে পারবে? মেয়েটার জীবনে কি কম কষ্ট ছিল? ওনার মেয়েটা যে এবার মরে যাবে, সত্যিই মরে যাবে। যখনই দেখা করতে যান কতবার করে যে বলে, আম্মু ওর দিকে খেয়াল রেখো তো, জোর করে খাওয়াবে, রাত করে ফিরলে বকবে। বুঝলে আম্মু, আমি এখানে খারাপ নেই, বরং ভালোই আছি, তোমরা শুধু ওকে একটু দেখো। মেয়ে তো দায়িত্ব দিয়েছিল, কিন্তু সেই দায়িত্ব পালন করতে পারলেন না। এবার কোন মুখে মেয়ের সামনে দাঁড়াবেন? কি বলবেন? উনি আর কিছু ভেবে পেলেন না। সাহসও হলো না সাদা কাপড় তুলে মুখটা দেখার, শুধু ফ্যালফ্যাল করে মেঝের দিকে তাকিয়ে রইলেন। এদিকে সিতারার মুখে পানি ছিটা দিয়ে কোনো মতে জ্ঞান ফিরানো হলো। পাশে বসে কাঁদছে শখ, হাত পা ডলে দিচ্ছে ঐশ্বর্য। হঠাৎ ওনার দৃষ্টি আটকালো অর্ক, স্যান্ডি, হাসানার, কামরানের দিকে। এরা এখানে কেন? এরা সায়নকে নিয়ে দেশের বাহিরে ছিল এতদিন। ওনার এবার টনক নড়ল। সেদিনের সেই ঘটনার পর সায়নের উপর আবারও হামলা হয়েছিল। ভুল ঔষধ দেওয়া হচ্ছিল, ফলে তার সায়নের শরীর কাজ করা বন্ধ করে দিয়েছিল। এর পরদিনই গোপনীয়তার সাথে সায়নকে দেশের বাহিরেও পাঠিয়ে দেওয়া হয়েছিল। সায়নের কেবিনে রাখা হয়েছে অন্য কাউকে, এমনকি একজন ডাক্তার ছাড়া অন্য কেউ অ্যালাউ ছিল না। তবে সমস্যা বেঁধেছিল, তার সাথে কে যাবে, কে থাকবে? এদিকে শুদ্ধ যদি ভাইয়ের সাথে যায়, এদিকটা কে সামাল দেবে? শুদ্ধ চলে গেলে শীতল মানসিকভাবে আরও ভেঙে পড়ত। মেয়েটার কথা বিবেচনা করে বিপদের দিনে শুদ্ধর বন্ধুরা এগিয়ে এসেছিল। সায়নকে পাঠিয়ে তারাও একে একে দেশ ছেড়েছিল। তাদের সঙ্গে শখ আর ঐশ্বর্যও ছিল, যার কারণে বাড়িতে এদের উপস্থিতি ছিল না। কিন্তু এরা ফিরে এসেছে কেন? এখন তো ফেরার কথা নয়। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে মানুষের মস্তিষ্ক পরিচিত গণ্ডির বাইরে চিন্তা করতেও অলসতা করে।
ফলে নির্দিষ্ট কারো উপর সবটুকু মনোযোগ বা দুশ্চিন্তা স্থির করে ফেলে। এখন যেমন শুদ্ধ বাড়িতে নেই, বাইরে এত ঝড় বৃষ্টি, ছেলেকে নিয়ে দুশ্চিন্তা করায় এতক্ষণ লাশটাকে শুদ্ধই ভেবেছিল। কিন্তু অর্কদের দেখে ওনার টনক নড়ল। সায়নকে ফেলে ফিরে আসারও মানুষ না এরা। উনি সমীকরণে মিলাতে পারলেন না। মায়েদের মন বড়ই বিচিত্র। বিপদ আসলে আগে নিজেদের সন্তানদের কথাই মাথায় আসে। মোনাজাতে সবার আগে সন্তানদের জন্য দোয়াই মুখ থেকে বের হয়। সিতারার এবার বুক পাঁজর যেন ভেঙে এলো, বুকে কিছু চাপ দিয়ে ধরল। উনি নিজেকে ছাড়িয়ে হামাগুড়ি দিয়ে লাশের কাছে গেলেন। দুই চোখের পানিতে কিছুই দেখতে পাচ্ছেন না। সন্তানকে কি মা ভয় পায়? পায় না তো। যতই ভয়ঙ্কর লাশই হোক, মায়ের কাছে সন্তান সবসময়ই বড্ড আদরের। কম্পিত হাতে মুখের উপর থেকে সাদা কাপড়টা সরাতেই দেখা গেল রক্তমাখা একখানা মুখ। উনি শাড়ির আঁচল দিয়ে যত্ন করে মুখখানা মুছে দিতে দিতে মমতা ভরা কণ্ঠে ডাকল, সায়ন, কলিজা আমার। কি হয়েছে বাবা? গলা ফাটিয়ে আম্মু আম্মু করে ডাকতে ডাকতে বাড়িতে ঢোকার কথা না তোর? ওর তো বাবা, মামা বলে একবার ডাক দেখি। কতদিন ধরে ডাকিস না আমায়, ডাক না একবার। বিড়বিড় করে এসব আওড়াতে আওড়াতে রক্ত মুছে দিতেই একটা মুখ স্পষ্ট হলো। চোখের পানি মুছে একটু ঝুঁকে ভালো করে তাকালেন ফর্সা মুখখানার দিকে। চিনতে পেরে এবার হতবম্ব হয়ে তাকালেন সারাফাত চৌধুরীর দিকে। সারাফাত চৌধুরী ওনার দিকে তাকিয়েছিলেন। সিতারা চৌধুরীর হাত থেমে গেলেও চোখের পানি বাদ মানেনি। মৃত মানুষটার মুখের উপর এখনও টপ টপ করে চোখের পানি পড়ছে ওনার। ওনাকে থমকে যেতে দেখে সারাফাত চৌধুরী এবার বললেন, থামলে যে? কাঁদো সিতারা, আর একটু কাঁদো। আমার ছেলের মুখটা আর একটু ছুঁয়ে দাও। তোমার আঁচল দিয়ে ওর রক্তটুকু মুছে দাও। রক্তে পাপ থাকে না সিতারা, হাত ছুঁড়িও না। ওর কপালে আর একবার হাত রাখো। ভয় নেই, এবার কারো ক্ষতি করতে আসিনি, এসেছে চিরতরে মুক্তি দিতে। কথা বলে উনি শব্দ করে কেঁদে ফেললেন। ওনার কান্নার শব্দে ভারী হয়ে উঠল ড্রয়িং রুম। সিরাজ, সিমিন, সাফওয়ান চৌধুরী তখনও মুখটা দেখেননি। দেখে ছুটে আসতেই ওনারাও এবার থমকে দাঁড়িয়ে গেলেন। বিস্ময় নিয়ে চেনা তবে ভীষণ অপ্রিয় মুখটার দিকে তাকিয়ে রইলেন। কারণ এখানে শুদ্ধ সায়ন নয়, শুয়ে আছে সারাফাত চৌধুরীর আরেকটা অবাধ্য ছেলে ইয়াসির খান।